নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আমরা একটি অলঙ্কার নিয়ে কথা বলবো। আমরা অলঙ্কারকে দুই ভাগে ভাগ করেছিলাম, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। এই অর্থ যেখানে কাব্যের ভাব সৌন্দর্যকে ফুটিয়ে তুলবার মাধ্যম হয়, অর্থ দিয়েই যেখানে কাব্যের ব্যঞ্জনা আরও বেশি গভীরভাবে পাঠকের হৃদয়ের দরবারে পৌঁছে যায়, সেই অর্থালঙ্কারকে বেশ কিছু ক্যাটাগরি বা শ্রেণীতে বিন্যস্ত করা হয়। তার মধ্যে একটি হচ্ছে সাদৃশ্যমূলক অলঙ্কার। সাদৃশ্য নামটা থেকে আমরা বুঝতে পারছি যেখানে দুটি বিষয়ের মধ্যে একটা তুলনা বা সাদৃশ্য কল্পনা করা হয়, যেখানে একটি উপমেয় থাকে অর্থাৎ যাকে তুলনা করছি, একটি থাকে উপমান যার সঙ্গে তুলনা করছি, একটি থাকে সাদৃশ্যবাচক শব্দ অর্থাৎ মতো, যেমন, তুল্য, আর একটি থাকে সাধারণ ধর্ম, যে গুণের ভিত্তিতে আমরা দুটো আপাত ভিন্ন বিষয়ের মধ্যে কল্পনা করলাম তুলনার। এই যে সাদৃশ্যমূলক অলঙ্কার, যার মধ্যে উপমা অলঙ্কার আছে, রূপক অলঙ্কার আছে, সমাসক্তি আছে, উৎপ্রেক্ষা আছে, তেমনই রয়েছে আজকের আলোচনার বিষয় যে ব্যতিরেক অলঙ্কার, সেই ব্যতিরেক অলঙ্কারও। আসলে এই প্রত্যেকটি অলঙ্কারের মধ্যে একটা উপমেয় আর একটা উপমান, তাদের মধ্যে একটা তুলনা থাকে। এবার সেই তুলনার বিষয় কখনো অভেদ কল্পনা, কখনো বা শুধুই তুলনা, কখনো বা উপমেয়কে উপমান অপেক্ষা বেশি উৎকৃষ্ট বা নিকৃষ্ট করে দেখানো, কখনো বা আমরা দেখতে পাই যে উপমেয়কে উপমান বলে একটা ভ্রান্তি তৈরি হচ্ছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে যেটা লক্ষ্য করার বিষয় তা হচ্ছে একটা সাদৃশ্যের কল্পনা। যাই হোক, আমরা এবার আসি আমাদের আজকের আলোচনার বিষয় ব্যতিরেক অলঙ্কার, যাকে আমরা অর্থালঙ্কারের শ্রেণী সাদৃশ্যমূলক অলঙ্কারের মধ্যে ফেলেছি। এই সাদৃশ্যমূলক অর্থালঙ্কার ব্যতিরেক, একে আমরা এর কী সংজ্ঞা দেব বা কাকে বলবো ব্যতিরেক অলঙ্কার? আমরা মনে করি যে ব্যতিরেক অলঙ্কার হচ্ছে সেই অলঙ্কার সেখানেও একটি উপমেয় এবং একটি উপমান থাকে, কিন্তু এখানে যেভাবে তুলনার জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে যে উপমান অপেক্ষা উপমেয়কে যদি উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট করে দেখানো হয়, অর্থাৎ উপমান মানে যার সঙ্গে তুলনা করছি, আর উপমেয় মানে যাকে তুলনা করছি। এই যে যাকে তুলনা করছি তাকে যদি যার সঙ্গে তুলনা করছি অর্থাৎ উপমান, তার অপেক্ষা উৎকৃষ্ট বা নিকৃষ্ট করে দেখানো হয়, অর্থাৎ তাকে খুব ভালো করে দেখানো হোক তার থেকে, কিংবা তার থেকে একটু নিকৃষ্ট বা নিচু বা একটু কমজোরি করে দেখানো, অর্থাৎ গুণগত দিক থেকে উপমান অপেক্ষা উপমেয়কে যদি উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখানো হয়, তাহলে সেই অলঙ্কারকেই আমরা ব্যতিরেক অলঙ্কার বলবো। অর্থাৎ সহজ ভাষায় উপমান অপেক্ষা উপমেয়কে যদি আরও ভালো, অর্থাৎ উপমান অপেক্ষা উপমেয়কে যদি আরও ভালো করে দেখানো হয়, অর্থাৎ উপমান অপেক্ষা উপমেয় অনেক বেশি উৎকৃষ্ট, কিংবা উপমান অপেক্ষায় সে একটু নিকৃষ্ট, এইভাবে যদি আমরা একটা কল্পনা বা সাদৃশ্য বা তুলনা করে থাকি, তাহলে আমরা সেই অলঙ্কারকেই ব্যতিরেক অলঙ্কার বলবো। তাহলে আরও একবার সহজ ভাষায় বলি, উপমান অপেক্ষা উপমেয়কে যেখানে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখানো হয়, সেখানেই ব্যতিরেক অলঙ্কার হয়। এবার আমরা একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝে নেব। যেমন একটি লাইন কবিতার বলা যেতে পারে, যেখানে বলা হচ্ছে যৌবন বসন্ত সম, যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না আর ফিরে না যৌবন। দেখো এখানে কি বলা হচ্ছে না, যৌবন বসন্ত সম সুখময় বটে, যৌবন বসন্ত সম সুখময় বটে। হ্যাঁ, অর্থাৎ যৌবনকালকে, মানুষের জীবনে যৌবনকালকে বা একজন মানুষের জীবনের যৌবনকে বসন্তের সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ বলা হচ্ছে যৌবন বসন্ত সম সুখময় বটে। হ্যাঁ, মানুষের যৌবনকালটাই সব থেকে বলা যেতে পারে আনন্দের কাল, ফুর্তির কাল, সব থেকে জীবনের এমন একটা পর্ব যে পর্বটা জীবনটাকে অনেক বেশি উপভোগের করে পেতে চায় মানুষ। জীবনের পরিপূর্ণতার সময় বলা যেতে পারে যৌবনকালকে। আর বসন্ত, প্রকৃতি রাজ্যে বসন্ত মানেও আমরা জানি যে সমস্ত জীর্ণতাকে কাটিয়ে বসন্ত এক নতুন সমৃদ্ধি, এক নতুন বলা যেতে পারে পরিপূর্ণতার ছোঁয়া নিয়ে আমাদের কাছে ধরা দেয়। তাহলে প্রকৃতি রাজ্যের বসন্ত আর মানব রাজ্যের যৌবন, দুটোর মধ্যে একটা সাদৃশ্য আছে। তাই যৌবনকালকে, অর্থাৎ যৌবন এখানে উপমেয়, তাকে তুলনা করা হচ্ছে বসন্তের সঙ্গে। কিন্তু এখানে উৎকৃষ্টকে
তুলনা তো করলাম প্রথম চরণে, যৌবন উৎকৃষ্ট অর্থাৎ উপমেয় উৎকৃষ্ট, নাকি বসন্ত অর্থাৎ উপমান উৎকৃষ্ট, অর্থাৎ বসন্ত বা উপমান অপেক্ষা যৌবনকে কি উৎকৃষ্ট করে দেখানো হয়েছে না নিকৃষ্ট করে দেখানো হয়েছে, এটাই এবার লক্ষ্য করবার। পরের লাইনেই কবি বলছেন, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে। হ্যাঁ, যৌবনকালও মানুষের জীবন থেকে চলে যায়, বসন্তও একদিন চলে যায় প্রকৃতি রাজ্য থেকে। কিন্তু পার্থক্য এখানেই, পরের লাইনেই বলছেন কবি, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন। অর্থাৎ প্রকৃতি রাজ্য থেকে বসন্ত চলে গেলেও বসন্ত কিন্তু আবার ফিরে আসে, কারণ ঋতুচক্রের নিয়মেই হচ্ছে বারবার, আমরা জানি শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এই যে প্রকৃতি রাজ্যের নিয়ম, সেখানে কিন্তু বসন্ত একবার চলে গেলেও আবার কিন্তু সে ফিরে আসে একটা সময়। কিন্তু মানব রাজ্যের যৌবন ফিরে না, ফিরে না, আর ফিরে না যৌবন। অর্থাৎ আমার তোমার জীবন থেকে যদি যৌবনকালটা একবার চলে যায়, সে কিন্তু আর ফিরবে না। যৌবন মানুষ একবারই পায়। যৌবনের আনন্দ যখন পাওয়ার হয়, যৌবন যখন থাকে, তখন যৌবনের আনন্দটাকে উপভোগ করতে হয়। যৌবনকালটাকে যদি একবার অতিক্রম করে ফেলি, তাহলে কিন্তু আর বৃদ্ধ বয়সে যৌবনের আনন্দ বা যৌবনের দাবিটাকে পূরণ করা যায় না। আমাদের খুব মনে পড়বে রাধার কথা। বিদ্যাপতির রাধা আক্ষেপ অনুরাগের একটি পদে বলেছিলেন, যদিও সেটাকে অনেকে মাথুরের পদ বলেও ধরে থাকেন। সেখানে আমরা যেটা দেখতে পাবো যে রাধা বলছেন যে, অঙ্কুর তপন তাপে যদি যারব কি করব বাড়িদ মোহে, এ নব যৌবন বিরহে গোঙাবো কি করব সপিয়া লেহে। রাধা বলছেন, অঙ্কুরেই যদি একটি বীজকে নষ্ট করে দেওয়া হয়, পরে আর, অর্থাৎ বীজ থেকে যখন চারা নির্গত হয় তখন তাতে জল দিতে হয়, পরে যদি শুকিয়ে যায় আর জল দিয়ে কোনো কাজ হয় না। তেমনি রাধা বলছেন, আমার যৌবনকালটাই তো কৃষ্ণের সঙ্গে, প্রেমিকের সঙ্গে মিলনের উপযুক্ত সময়। যদি কৃষ্ণ আমার থেকে এখন দূরে থাকেন, তাহলে যৌবন চলে গেলে কৃষ্ণ আর ফিরে এসে কী লাভ হবে। রাধা কিন্তু যৌবনের ব্যাপারে সচেতন। রাধাও জানেন যৌবনকাল একবার গেলে আর ফিরে আসে না। সেই যৌবনটাই মিলনের, আনন্দের, প্রেমিকের সঙ্গে কাটানোর উপযুক্ত সময়। এখানেও তাই দেখছি যে যৌবন যদি একবার চলে যায়, সে আর ফিরে আসে না। কিন্তু প্রকৃতি রাজ্যে বসন্ত চলে গেলেও বসন্ত কিন্তু আবার ফিরে আসে। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, উপমেয় যৌবন, উপমান বসন্ত, কারণ যৌবনকে বসন্তের সঙ্গে তুলনা করা হয়েছে। দুটোই সুখময়, কিন্তু সমস্যা হলো প্রকৃতি রাজ্যের যৌবন অর্থাৎ বসন্তকাল আবার ফিরে আসে চলে গেলেও, মানব রাজ্যের যৌবন কিন্তু আর ফিরে আসে না। যে ফিরে আসে না, সে তার মানে যে বারবার ফিরে আসে তার থেকে নিকৃষ্ট। অর্থাৎ এখানে প্রকৃতি রাজ্যের যৌবন স্বরূপ যে বসন্তকাল, তার অপেক্ষা মানব রাজ্যের যে যৌবন বা বসন্তকাল, সে যে যৌবনকাল, তাকে কিন্তু কমজোরি রূপে দেখানো হয়েছে, নিকৃষ্ট করে দেখানো হয়েছে, কারণ সে তো আর ফিরে আসে না। কিন্তু মানব রাজ্যে সেটা ফিরে না এলেও প্রকৃতি রাজ্যে ফিরে আসার সুযোগ আছে। ফলে প্রকৃতি রাজ্যের যৌবনকাল স্বরূপ যে বসন্তকাল, তার অপেক্ষায় মানব রাজ্যের বসন্তকাল স্বরূপ যে যৌবনকাল, সেই যৌবনকালকে কিন্তু প্রকৃতি রাজ্যের বসন্তকালের থেকে নিকৃষ্ট করে দেখানো হয়েছে। অর্থাৎ উপমান অপেক্ষা উপমেয়কে এখানে কিন্তু নিকৃষ্ট করে দেখানো হয়েছে। কাজেই এটাকে আমরা কিন্তু ব্যতিরেক অলঙ্কার বলবো। এইভাবেই কিন্তু আমাদেরকে নির্দিষ্ট করতে হবে যে ব্যতিরেক অলঙ্কারও আসলে সাদৃশ্যমূলক অলঙ্কার। এটা আবার অন্যরকমও হতে পারে, যেখানে আবার উপমান অপেক্ষা উপমেয়কে উৎকৃষ্ট করেও দেখানো হতে পারে। আমরা একটুখানি উদাহরণ দিতে পারি, যেখানে যেমন মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে আমরা দেখেছি যে একটি অংশ আমরা এক্ষেত্রে তুলে ধরতে পারি, যেখানে মধুসূদন বলছেন, শুনিয়াছে বিনাধ্বনি দাসী পিকো বর রব নবপল্লব মাঝারে সরস মধুর মাসে, কিন্তু নাহি শুনি হেন মধুমাখা কথা কবু এ জগতে। এই যে সীতার সঙ্গে দেখা করতে এসেছিলেন অশোক বনে আমাদের বিভীষণ পত্নী সরমা, সরমার মনে হয়েছে যে সীতার যে কণ্ঠস্বর তা বীণার ধ্বনি কিংবা আমাদের যে কোকিলের কণ্ঠস্বর তার থেকেও বেশি মধুর। এই যে সীতার কণ্ঠস্বর অর্থাৎ উপমেয় রূপে সীতার কণ্ঠস্বরকে বীণার ধ্বনি কিংবা কোকিলের কণ্ঠস্বরের সঙ্গে দুটি উপমানের সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে সেখানে লক্ষ্য করবার বিষয় এই দুটি উপমান অপেক্ষায় উপমেয় সীতার কণ্ঠস্বরকে কিন্তু আরও মধুর বলা হয়েছে। তাই এখানে উপমান অপেক্ষা উপমেয়কে কিন্তু আগের মতো নিকৃষ্ট নয়, উৎকৃষ্ট করে দেখানো হয়েছে। তাই এটিও কিন্তু ব্যতিরেক অলঙ্কার, এবং এখানে উপমান অপেক্ষা উপমেয়কে উৎকৃষ্ট করে দেখানো হয়েছে।
ব্যতিরেক নিয়ে আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আমরা ফিরে আসবো পরবর্তী কোনো অলংকার নিয়ে আলোচনায়। বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাই।